ঠিক আছে, আজকের আলোচনা শুরু করি। ওকে, আচ্ছা, তো আমরা কোয়ান্টাম মেকানিক্সের বেসিক পস্টুলেটগুলো নিয়ে তো কথা বলছি। পস্টুলেট 1 ছিল আপনার একটা কোয়ান্টাম সিস্টেমের একটা স্টেট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। পস্টুলেট 2 ছিল মেজারমেন্ট, একটা কোয়ান্টাম সিস্টেমকে মেজার করলে ওই মেজারমেন্টের করেসপন্ডিং একটা বেসিস থাকে, মেজারমেন্টের আউটকাম ওই বেসিস এলিমেন্টগুলোর একটাই হয় সবসময়, আর আউটকাম মেজার করার প্রবাবিলিটি ক্যালকুলেট করে হইল আপনার একটা করেসপন্ডিং বেসিস এলিমেন্ট পাওয়ার প্রবাবিলিটি হইল ওই বেসিসের সাথে অরিজিনাল স্টেটের যে ইনার প্রোডাক্ট নিয়ে মড স্কোয়ার করা, আর পোস্ট মেজারমেন্ট স্টেট হবে সেই বেসিস স্টেটটাই। তারপরে এভলিউশন ছিল একটা কোয়ান্টাম সিস্টেমের স্টেট, আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেমের স্টেট যদি ইভলভ হয় তাইলে ইউনিটারি এভলিউশন হবে। আর ফোর্থ পস্টুলেট ছিল কম্পোজিট সিস্টেম, যে যদি একাধিক কোয়ান্টাম সিস্টেম থাকে যারা একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে কিন্তু পুরো সিস্টেমটা আইসোলেটেড, সেই ক্ষেত্রে আপনার সেই কম্বাইন্ড সিস্টেমের স্টেটটাকে একটা স্টেট ভেক্টর হিসাবে লেখা যাবে। সেই স্টেট ভেক্টরটা হবে ইন্ডিভিজুয়াল সিস্টেমের যে হিলবার্ট স্পেস, সেই হিলবার্ট স্পেসগুলার টেন্সর প্রোডাক্ট স্পেসের একটা ভেক্টর। আর টেন্সর প্রোডাক্ট স্পেস বানায় কেমনে? টেন্সর প্রোডাক্ট স্পেস বানায় হইল ইন্ডিভিজুয়াল সিস্টেমের হিলবার্ট স্পেসে যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলো টেন্সর প্রোডাক্ট নিয়ে তারপরে ওইগুলো স্প্যান করা লাগে। স্প্যান করলে যে বড় হিলবার্ট স্পেসটা পাওয়া যায় সেটা হইল টেন্সর প্রোডাক্ট হিলবার্ট স্পেস। আচ্ছা, আজকে প্রথমে জেনারেলাইজ মেজারমেন্ট পস্টুলেট নিয়ে আলোচনা করব। সেইটা হলো যে আপনাদের এমন কিছু প্রবলেম করাইছি, প্রবলেমগুলো ছিল এরকম যে আমার কাছে একটা স্টেট আছে এরকম আলফা 00 প্লাস বিটা 01 প্লাস গামা 10 প্লাস ডেল্টা 11, ধরলাম এরকম একটা স্টেট আছে। এই স্টেটের আমরা ফার্স্ট কিউবিটটাকে মেজার করছি, সেকেন্ড কিউবিটটাকে মেজার করি নাই, তাইলে সেকেন্ড কিউবিটের স্টেট কি হবে? তো এটা ক্যালকুলেট করছেন কেমনে? ধরেন ফার্স্ট কিউবিটকে মেজার করছি, মেজার করে আউটপুট পাইছি 0। তো তাইলে আমার এই 2 কিউবিট সিস্টেমের পোস্ট মেজারমেন্ট স্টেটটা হবে শুধু সেই পার্টটাই সারভাইভ করবে যেই পার্টে আমার ফার্স্ট কিউবিটের স্টেটটা 0 হয়, আর বাকি পার্টটুকু সারভাইভ করবে না। ওকে, আর পোস্ট মেজারমেন্ট স্টেটটা ক্যালকুলেট করার পরে সেই পার্টটুকু নিয়ে তারপর আমাকে আবার রিনর্মালাইজ করা লাগছে। আচ্ছা, তো এই যে কাজটা করলাম যে আমি একটা সিস্টেমকে মেজার করছি আর একটা সিস্টেমকে মেজার করিনি, এই ক্ষেত্রে আমার আউটপুট স্টেটটা ধরেন ফার্স্ট কিউবিটের আউটকাম যদি 0 হয় তাইলে আউটপুট স্টেটটা হইল এইটা। ওয়েল, আমার প্রপোর্শনাল লেখা উচিত কারণ এখানে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হবে। যদি ফার্স্ট কিউবিটের আউটকাম 1 হয় তাইলে আমার কম্বাইন্ড স্টেটটা হইল এইটা। তো এই যে স্টেটটা তো একটা 2 ডাইমেনশনাল স্পেসে বসবাস করে, রাইট? অর্থাৎ আমার 00 আর 01 এই দুইটা ভেক্টর দিয়ে যদি স্প্যান করতাম,
স্প্যান করলে যে স্পেসটা পাইতাম ওই স্পেসের মধ্যে এই ভেক্টরটা আছে। আবার ওয়ান জিরো আর ওয়ান ওয়ান এই দুইটা ভেক্টর দিয়ে আমি যদি একটা সাবস্পেস বানাই, যে সাবস্পেসটা তৈরি হবে এই ভেক্টরটা আবার সেই সাবস্পেসে আছে। তো তাইলে এই মেজারমেন্টে আসলে হইলোটা কি? এই মেজারমেন্টে আপনার অরিজিনাল মেজারমেন্ট পস্টুলেট যেটা বলছিলাম সেটা হইলো আপনার একটা স্টেট থাকে, ওই স্টেট পুরাপুরি ধরেন এই ভেক্টর বা এই ভেক্টর ক্রস করে, অর্থাৎ চিন্তা করেন এই এক্সাম্পলটা প্লাস স্টেটটা ছিল এরকম 1/√2 0 প্লাস 1/√2 1। ওকে, তো এটাকে যদি আমি 0-1 বেসিসে মেজার করি তাহলে আউটপুট পাবো হয় 0 পাবো নাইলে 1 পাবো। অর্থাৎ আমি যদি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, এইটা যদি আপনার প্লাস স্টেটটা হয়, এই প্লাস স্টেটকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করলে এইটা পুরোপুরি জিরো ভেক্টরের যে লাইনটা সেই লাইনের উপর কোলাপস করবে, অথবা 1 ভেক্টরের যেই লাইনটা সেই লাইনের উপর কোলাপস করবে। আচ্ছা, কম্পেয়ার টু দ্যাট এই ক্ষেত্রে কোলাপস যেটা করতেছে, কোলাপস করে একটা লাইনের উপর আসতেছে না, একটা সাবস্পেসের উপর আসতেছে। ওকে, সিমিলারলি এই ভেক্টরটা একটা সাবস্পেসে ডিসাইড করে। তো জেনারেলাইজ মেজারমেন্ট পস্টুলেট যেইটা সেইটা হলো যে আপনাদের প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা মেজারমেন্টের কোরেসপন্ডিং একটা বেসিস থাকবে এবং কোলাপস করে সেই বেসিস এলিমেন্টগুলো কোনো একটাতে কোলাপস করবে। আচ্ছা, তবে জেনারেল মেজারমেন্টের কোরেসপন্ডিং একটা বেসিস নাও থাকতে পারে। একটা জেনারেল মেজারমেন্টের কোরেসপন্ডিং কিছু সাবস্পেস থাকতে পারে এবং আপনি মেজার করার পরে আপনার অরিজিনাল ভেক্টরটা সে কোনো একটা সাবস্পেসে এসে কোলাপস করতে পারে। ঠিক আছে, তো আমি মেজারমেন্ট পস্টুলেটে মডিফিকেশন যেটা বলবো যে একটা কোয়ান্টাম মেজারমেন্ট quantum measurement is described by a set of subspaces। আচ্ছা, আগে যে ভার্সনটা বলছিলাম সেই ভার্সনে এই সাবস্পেসের জায়গায় ছিল ভেক্টরস। আগে বলেছিলাম একটা কোয়ান্টাম মেজারমেন্ট ইজ ডিসক্রাইবড বাই সেট অফ ভেক্টরস। এই যেমন আগে ছিল এই সেটটা হলো এই সেটটা, রাইট, কম্পিউটেশনাল বেসিসের সেট। এখন বলতেছি এ কোয়ান্টাম মেজারমেন্ট ইজ ডিসক্রাইবড বাই সেট অফ সাবস্পেসেস। আচ্ছা, এই সাবস্পেসগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগবে। সাবস্পেসগুলোকে দুইটা ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করতে হবে। একটা হইল অর্থোগোনাল হইতে হবে, আর একটা হইল কমপ্লিট হইতে হবে। আচ্ছা, এই দুইটা শব্দ হলো আমাদের অরিজিনাল যে ফর্মুলেশন ছিল সেই ফর্মুলেশনটার সাথে ম্যাচ করানোর জন্য। আচ্ছা, দুইটা ভেক্টরকে অর্থোগোনাল কখন বলি? যখন দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট 0 হয়। দুইটা সাবস্পেসকে অর্থোগোনাল কখন বলি? যখন ওই দুইটা সাবস্পেসের যে কোনো দুইটা ভেক্টর নিলে যদি ইনার প্রোডাক্ট করি তাহলে ইনার প্রোডাক্ট 0 পাওয়া যায়। অর্থাৎ আপনার ধরলাম দিস ইজ ইয়োর হিলবার্ট স্পেস। এই হিলবার্ট স্পেসে দুইটা সাবস্পেস আছে, দিস ইজ সাবস্পেস S1, দিস ইজ সাবস্পেস S2। এই দুইটা সাবস্পেসকে অর্থোগোনাল বলবো যদি এই দুইটা সাবস্পেসে প্রত্যেকটা ভেক্টর একটা একটার উপর অর্থোগোনাল হয়। ওকে, যেমন এই যে সাবস্পেসটা, এই সাবস্পেসটা আর এই সাবস্পেসটা অর্থোগোনাল কেন? আপনি এখান থেকে যে কোনো একটা ভেক্টর নেন আর এখান থেকে যে কোনো একটা ভেক্টর নেন, দুইটা ভেক্টর ইনার প্রোডাক্ট করেন 0 পাবেন। যেমন ভেক্টর এমনি নিতে পারেন, এখান থেকে 0 0 নিতে পারেন, এখান থেকে 1 0 নিতে পারেন, 0 0 আর 1 0 ইনার প্রোডাক্ট 0 পাবেন। তবে এই সাবস্পেসে 0 0 ছাড়াও আরও ভেক্টর আছে, যেমন
আলফা 0 0 প্লাস বিটা 0 1, এইটাও এই সাবস্পেসের একটা ভেক্টর। ওকে, আর গামা 1 0 প্লাস ডেল্টা 1 1, এইটা এই সাবস্পেসের একটা ভেক্টর। এই দুইটা ভেক্টর ইনার প্রোডাক্ট 0, এটা কি বিশ্বাস করতে পারেন? এই দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট 0, এটা কি বিশ্বাস হয়? আচ্ছা, ইনার প্রোডাক্ট করলেই বুঝতে পারবেন আর কি। যদি ইনার প্রোডাক্ট করেন, এইটার সাথে এইটার ইনার প্রোডাক্ট 0, এটার সাথে এইটার ইনার প্রোডাক্ট 0, এটার সাথে এইটার ইনার প্রোডাক্ট 0, আবার এটার সাথে এইটার ইনার প্রোডাক্ট 0, তো মানে 4টা ক্রস টার্ম আসবে, 4টা ক্রস টার্মের প্রত্যেকটাই একটা আরেকটার উপর অর্থগোনাল। ওকে, তো যদি দুইটা সাবস্পেস এমন হয় যে ওই সাবস্পেসের যে কোনো ভেক্টর অন্য সাবস্পেসের যে কোনো ভেক্টরের উপর অর্থগোনাল, তখন আমরা বলি দুইটা সাবস্পেস একজন আরেকজনের উপর অর্থগোনাল। আচ্ছা, আর একটা সেট অফ সাবস্পেস কমপ্লিট হবে যদি ওই দুইটা সাবস্পেস জোড়া লাগাইলে আপনার পুরো হিলবার্ট স্পেসটা তৈরি হয়ে যায়। অর্থাৎ ধরেন এইটা একটা সাবস্পেস আর এটা একটা সাবস্পেস, আচ্ছা, দ্য প্রেসাইজ ম্যাথমেটিক্যাল টার্ম ইজ ডাইরেক্ট সাম। আচ্ছা, ডাইরেক্ট সামকে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো, আমি যদি আচ্ছা এমনি চিন্তা করেন, এই দুইটা আমি এরকম একটা জিনিস চিন্তা করছি যে আমি এইখান থেকে এই সাবস্পেস থেকে একটা ভেক্টর নিব আর এই সাবস্পেস থেকে একটা ভেক্টর নিব, তারপর দুইটা ভেক্টর যোগ করব। ওকে, ধরলাম এখান থেকে আমি 0 0 ভেক্টরটা নিলাম আর এইখান থেকে 1 0 ভেক্টরটা নিলাম, এই দুইটা যোগ করলাম, এই দুইটা যোগ করলে একটা ভেক্টর পাবো। সিমিলারলি ধরেন আমি এই ভেক্টরটা নিলাম আর এখান থেকে এই ভেক্টরটা নিলাম, এই দুইটা ভেক্টর যোগ করলে একটা ভেক্টর পাবো। এরকম এই সেটের মধ্যে যত ভেক্টর আছে আর এই সেটের মধ্যে যত ভেক্টর আছে, এই সবগুলো যদি একজন আরেকজনের সাথে যোগ করা শুরু করি, আপনি কি এইটা বুঝতে পারতেছেন যে আমার হিলবার্ট স্পেসে মানে আমার 2 কিউবিট হিলবার্ট স্পেস যেটা আছে, ওই হিলবার্ট স্পেসে যে কোনো ভেক্টর বানায় ফেলতে পারবো। ওকে, যে কোনো ভেক্টরকে আমি এই সাবস্পেসের একটা ভেক্টর আর এই সাবস্পেসের একটা ভেক্টরের যোগফল হিসেবে লিখতে পারবো। যদি আপনার এ সেট অফ সাবস্পেসেস এরকম হয় যে তাদেরকে এভাবে জোড়া লাগাইলে, জোড়া লাগানোর সেন্সটা আপনাদের যেভাবে বললাম, জোড়া লাগালে পুরো হিলবার্ট স্পেসটা তৈরি হয়, তাহলে সেই সেটটাকে একটা কমপ্লিট সেট বলে। ঠিক আছে? অর্থাৎ কিন্তু মানে একটা নন কমপ্লিট সেটের এক্সাম্পল কি হইতে পারে? ধরেন এরকম যে আমার কাছে একটা সাবস্পেস আছে এইরকম 0 0 স্প্যান, অর্থাৎ 0 0 0 0 ভেক্টরটা দিয়ে যে ভেক্টরগুলো বানানো সম্ভব, 0 0 ভেক্টরগুলো দিয়ে কোন ভেক্টরগুলো বানানো সম্ভব, 0 0 এবং এটার যত মাল্টিপল আছে, স্কেলার মাল্টিপল আছে, খালি ওই ভেক্টরগুলো বানানো সম্ভব। আর আরেকটা সাবস্পেস নিলাম 1 0, 1 1, অর্থাৎ 1 0 আর 1 1 এর যত লিনিয়ার কম্বিনেশন আছে সেই সেটটা, এই দুইটা সেট যদি যোগ করি তাইলে কি আমি পুরো হিলবার্ট স্পেস বানাতে পারবো? প্রশ্নটা বুঝছেন? কোনো অ্যান্সার নাই কারো? বানানো যাবে না, পুরা হিলবার্ট স্পেস বানানো যাবে না, কারণ পুরা হিলবার্ট স্পেসে আমার এই ধরনের ভেক্টরগুলো আছে। তো আমি ধরেন 0 1 বানাইতে চাই, তো এই সেটের ভেক্টর আর এই সেটের কোনো ভেক্টর যোগ করে আমি 0 1 ভেক্টরটা বানাতে পারবো না। ওকে, তো এই সেটটা অর্থাৎ এই যে সাবস্পেস, এই সাবস্পেসটার নাম দিলাম আমি S1 আর এই সাবস্পেসটার নাম দিলাম S2। S1 আর S2 যে সেটটা,
মানে সেট অফ সেটস, S1 নিজে একটা সেট আর S2 নিজে একটা সেট, এই দুইটা মিলায় আরেকটা সেট বানাইছি। এই সেট অফ সাবস্পেসগুলো এগুলো কমপ্লিট না, এই সেটটা কমপ্লিট না। ওকে, কারণ আমার পুরো হিলবার্ট স্পেসে এমন ভেক্টর আছে যেই ভেক্টরগুলোকে এই সাবস্পেসের ভেক্টরগুলো যোগ করে বানানো সম্ভব না। কম্পেয়ার টু দ্যাট, ধরেন আমি যদি, তবে আমি এটাকে কমপ্লিট বানাইতে পারবো যদি আমি ধরেন আরেকটা সাবস্পেস ডিফাইন করলাম। ওকে, S3 নামক আরেকটা সাবস্পেস ডিফাইন করলাম, তাহলে S1 S2 S3 এই তিনটা মিলায় যে সেটটা তৈরি হবে এই সেটটা কমপ্লিট হবে, কারণ হিলবার্ট স্পেসের যে কোনো ভেক্টরকে আমি এই তিনটা সাবস্পেসের ভেক্টরের যোগফল হিসাবে লিখতে পারবো। ওকে, আচ্ছা, এইটা হইল কখন আমরা একটা সেট অফ সাবস্পেসেসকে কমপ্লিট বলি। যদি এটা না থাকতো তাহলে কি এটা কমপ্লিট হইতো নাকি? কমপ্লিট হইতো না, কারণ এখন তো আমি 1-1 সেটটা বানাইতে পারবো না। বুঝতে পারতেছেন? কেমনে পাওয়া যাবে বলেন? মানে 1-0, আচ্ছা আপনি এইভাবে চিন্তা করতে পারেন। আপনাদের আরো ডাউন টু আর্থ এক্সাম্পল দেই। ধরেন আমরা ইন্টারমিডিয়েটে এরকম কিছু জিনিসপত্র পড়ছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আই লিখে, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে জে লিখে, তারপরে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে কে লিখে। আপনি কি আই আর জে যোগ করে কে বানাইতে পারবেন? তিনটে ইন্ডিপেন্ডেন্ট। এখানেও একই রকম, যে 0-1 আর 1-0 যোগ করে তো 1-1 বানানো সম্ভব না। ওকে, এটাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাইলে একটা জেনারেলাইজড বা একটা জেনারেল কোয়ান্টাম মেজারমেন্টকে আমরা একটা সেট অফ সাবস্পেসেস দিয়ে ডিসক্রাইব করতে পারবো, যেই সাবস্পেসগুলা একজন আরেকজনের সাথে অর্থোগোনাল আর ওই সেটটা কমপ্লিট, অর্থাৎ সবগুলা সাবস্পেস জোড়া লাগালে পুরো হিলবার্ট স্পেস তৈরি হয়ে যাবে। ঠিক আছে? ওকে, অর্থাৎ আমার একটা জেনারেল কোয়ান্টাম মেজারমেন্ট ইজ ডিসক্রাইবড বাই a set of this form S1 S2 ... Sk, যেখানে এই প্রত্যেকটা S হইল এক একটা সাবস্পেস এবং আপনার Si ইজ অর্থোগোনাল টু Sj, এই সিম্বলটা ব্যবহার করতেছি। আর S1 এর সাথে মানে S1 S2 Sk এই সবগুলা যোগ করলে আমার পুরো হিলবার্ট স্পেসটা তৈরি হয়ে যায়। ওকে, আচ্ছা, এখানে কিছু হেভি নোটেশন আছে, ম্যাথমেটিক্যাল নোটেশন ব্যবহার করছি। আপনাদের ওই যোগ করার যে মেকানিজমটা বললাম, যে এই স্পেস থেকে একটা ভেক্টর নিব, এই স্পেস থেকে একটা ভেক্টর নিব, দুইটা যোগ করব, এই অপারেশনটার একটা নাম আছে, এটাকে ডাইরেক্ট সাম বলে। এই ডাইরেক্ট সামের সিম্বল হইল এইটা। ওকে, আমি যদি সবগুলো সাবস্পেসকে ডাইরেক্ট সাম করি তাহলে পুরো হিলবার্ট স্পেসটা তৈরি হয়ে যেতে হবে। মানে আমি আমার একটা জেনারেল কোয়ান্টাম মেজারমেন্ট ডিসক্রাইব করার জন্য আমি যে সাবস্পেসগুলো ব্যবহার করবো সেগুলোকে এই ফরম্যাটের হইতে হবে। আচ্ছা, তো ওকে, এটা তো ডিসক্রিপশন, কিন্তু ডেসক্রিপশন কেন? এই ডিসক্রিপশন মানে এই ডিসক্রিপশন থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা লাগবে। ইনফরমেশন এক্সট্রাকশন বলতে আমরা যখন একটা কোয়ান্টাম সিস্টেমকে মেজার করি, মেজারমেন্টের দুইটা ফলাফল আছে। একটা হইলো মেজারমেন্টের একটা রেজাল্ট আছে, ঠিক আছে? ওই রেজাল্টটা বলে যে আমার মেজারমেন্টে আউটকাম কি। অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন যে আমার কোয়ান্টাম মেজারমেন্ট হইলো ডিসক্রাইব বাই ধরেন দিস ইজ মাই বক্স। আমার একটা কিউবিট আছে, এই কিউবিটটাকে এই বক্সের মধ্যে পাঠাইলে কোনো একটা মেজারমেন্ট হয়, এবং আপনার এই বক্সের উপর ধরেন একটা ডিসপ্লে আছে,
তো এই কিউবিটটাকে এই বক্সের মধ্যে পাঠাইলে এই বক্সে মেজারমেন্টটা করে এবং মেজারমেন্টের রেজাল্টটা বলে, রেজাল্টটা এই ডিসপ্লের উপর ভাইসে উঠে, ঠিক আছে। এই রেজাল্টটা হলে একটা রিয়েল নাম্বার হবে। ওকে, এক্সাম্পল অফ মেজারমেন্টস, ধরেন আপনি এই ধরেন এটা একটা কিউবিট, এটা একটা অ্যাটম, এটা এনার্জি মেজার করতে চান, তো এনার্জির ভ্যালু কত সেইটাই ডিসপ্লের মধ্যে ভেসে উঠবে। ওকে, তারপরে ধরেন অথবা অ্যাঙ্গুলার মোমেন্টাম মেজার করতে চান, সেইটাই ডিসপ্লের মধ্যে ভেসে উঠবে, অথবা স্পিন মেজার করতে চান, সেটা হয়তো এই ডিসপ্লের উপর ভেসে উঠবে, ঠিক আছে। অর্থাৎ আপনি আপনার কোয়ান্টাম সিস্টেমটার কোনো একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বাইর করতে চান, সেই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের যে ভ্যালু, সেই ভ্যালুটাই ডিসপ্লের উপর পাবেন। আচ্ছা, মেজারমেন্টটা করার পর আপনার যদি এই কিউবিটে ডিস্ট্রয় না হয়ে যায়, তাহলে মেজারমেন্টের পরবর্তী একটা স্টেট এখান থেকে বাইর হবে। ওকে, আচ্ছা, এখানে আপনাদের একটা ডিস্টিংশন করা লাগবে, সেটা হইল যে একটা সিস্টেমের স্টেট আর ওই সিস্টেমের কোনো একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দুইটা সেম না। ওকে, যেমন আমি বলতে পারি যে আমার কাছে একটা অ্যাটম আছে, ওই অ্যাটমের দুইটা এনার্জি লেভেল সম্ভব। ওকে, একটা এনার্জি লেভেল হইল 0 ইলেকট্রন ভোল্ট আর একটা এনার্জি লেভেল 1 ইলেকট্রন ভোল্ট। তো এইটা ধরেন এই 0 ইলেকট্রন ভোল্ট এই লেভেলটাকে আমি এই স্টেটটা, মানে অ্যাটমটা যখন 0 ইলেকট্রন ভোল্ট বা গ্রাউন্ড স্টেটে আছে তখন এটাকে আমি জি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এই স্টেটটাকে, আর যখন 1 ইলেকট্রন ভোল্ট স্টেটে আছে তখন ই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এক্সাইটেড স্টেট। তো এমন হইতে পারে যে জি স্টেটটা হইল 0 + 1/√2 আর ই স্টেটটা হইল 0 - 1/√2, অর্থাৎ প্লাস স্টেটটা হইল একটা এনার্জি আইডেন স্টেট, গ্রাউন্ড স্টেটটা ইজ রিপ্রেজেন্টেড বাই প্লাস স্টেট আর এক্সাইটেড স্টেটটা ইজ রিপ্রেজেন্টেড বাই মাইনাস স্টেট। তো আপনি ধরেন আপনার এই যে এনার্জি মেজারমেন্ট অ্যাপারেটাস, এই এনার্জি মেজারমেন্ট অ্যাপারেটাসের মধ্যে এই অ্যাটমটা পাঠাইলেন, এই অ্যাটমটা পাঠানোর পর যদি এই স্টেটটা পাঠান, তাইলে আপনি ডিসপ্লেতে 0 ইলেকট্রন ভোল্ট দেখবেন, আর এই মেজারমেন্ট অ্যাপারেটাস থেকে বাইর হবে কি, এই স্টেটটাই বাইর হবে, যেহেতু এটাই এনার্জি স্টেট। ওকে, আচ্ছা, তো আপনার তাইলে আপনার মেজারমেন্ট আউটকাম কি হইল? মেজারমেন্ট আউটকাম আসলো, আপনি যদি এখানে জি পাঠান, মেজারমেন্ট আউটকাম আসবে হইল 0, which is a value, আর পোস্ট মেজারমেন্ট স্টেট আসবে 0 + 1/√2, which is a vector. ওকে, তো আপনার একটা মেজারমেন্টের আউটপুট প্রোডাক্ট, একটা মেজারমেন্টের ফলাফল, এই দুইটা জিনিস হয়। একটা আমরা ভ্যালু পাই, যে ভ্যালুটা আমার ওই স্টেট সম্পর্কে কোনো একটা ইনফরমেশন দেয়, আর আরেকটা জিনিস পাই, আমরা একটা ভেক্টর পাই বা একটা স্টেট পাই, সেটা হলো ওই মেজারমেন্টটা শেষ হয়ে যাওয়ার পর আমার ওই সিস্টেমটা যে স্টেটে চলে আসে। ওকে, আচ্ছা, আচ্ছা, আপনাদের একটা প্রবলেম দিই। ধরেন আমার সিস্টেমটা যদি এমনই থাকে যে 0 ইলেকট্রন ভোল্ট স্টেটটা, 0 ইলেকট্রন ভোল্ট যে এনার্জি স্টেট, ওই এনার্জি স্টেটের করেসপন্ডিং স্টেট হলো এইটা, আর 1 ইলেকট্রন ভোল্ট যে এনার্জি স্টেট, ওইটার করেসপন্ডিং স্টেট হলো এইটা। তাইলে আমি যদি আমার অ্যাটমকে 0 স্টেটে প্রিপেয়ার করি, 0 স্টেটে প্রিপেয়ার করে যদি এই এনার্জি মেজারমেন্ট অ্যাপারেটাসের মধ্যে পাঠাই, তাইলে আমি এই মেজারমেন্টের আউটকাম হিসাবে কি দেখব বলতে পারবেন? হ্যাঁ, ডিটারমিনিস্টিক না, ঠিক আছে। তো ইউ আর এক্স্যাক্টলি রাইট যে 0 স্টেটটা তো প্লাস আর মাইনাসের সুপারপজিশন, আর প্লাস স্টেটটাকে আমি গ্রাউন্ড স্টেট বলতেছি, মাইনাস স্টেটটাকে এক্সাইটেড স্টেট বলতেছি। তাহলে 0টা বেসিক্যালি গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটের সুপারপজিশন। তো আমার এই অ্যাপারেটাস যদি এনার্জি মেজার করতে চায়, তাইলে সে যখন এই সিস্টেমটাকে মেজার করবে, তখন এই সিস্টেমটা
গ্রাউন্ড স্টেটেও কলাপস করতে পারে, এক্সাইটেড স্টেটেও কলাপস করতে পারে। ওকে, যে কোনো একটা তো কলাপস করবে, মানে আমাদের মেজারমেন্টের প্রিন্সিপাল যেটা, যে আমরা মাঝামাঝি কিছু দেখি না, হয় গ্রাউন্ড স্টেট দেখবো নাহলে এক্সাইটেড স্টেট দেখবো। তো যদি গ্রাউন্ড স্টেটে কলাপস করে তাহলে এই ডিসপ্লেতে 0 ইলেকট্রন ভোল্ট দেখবো, আর যদি এক্সাইটেড স্টেটে কলাপস করে তাহলে ডিসপ্লেতে 1 ইলেকট্রন ভোল্ট দেখবো। যদি 0 ইলেকট্রন ভোল্ট দেখি তাইলে আমার এই অ্যাপারেটাস থেকে স্টেট বাইর হবে কোনটা? প্লাস স্টেটটা বাইর হবে। ওকে, যদি ইনপুটে 0 স্টেটটা পাঠাইছিলাম, কলাপস করার পরে এটা প্লাস স্টেটে কলাপস করবে, তারপর প্লাস স্টেটটা বের হবে। সিমিলারলি যদি আমার ডিসপ্লেতে 1 ইলেকট্রন ভোল্ট দেখি তাইলে মাইনাস স্টেটটা বাইর হবে। ঠিক আছে, আচ্ছা। তো একটা মেজারমেন্টের আপনার কিছু আউটকাম থাকে বা কিছু ভ্যালু থাকে, ঠিক আছে, এবং প্রত্যেকটা আউটকামের করেসপন্ডিং একটা করে পোস্ট মেজারমেন্ট স্টেট থাকে বা মেজারমেন্ট পরবর্তী স্টেট, যেটা একটা ভেক্টর। তো যখনই আপনি কোনো মেজারমেন্ট, কোয়ান্টাম মেকানিক্সে যখনই কোনো মেজারমেন্ট ডিসক্রাইব করতে চাবেন, তখন আপনাকে এই আউটকামগুলোর প্রবাবিলিটি কেমনে ক্যালকুলেট করে সেটা বলে দিতে হবে। আর যদি কোনো একটা আউটকাম পান তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেটটা কী হবে সেটা বলে দিতে পারতে হবে। এইটার মেকানিজম লাগবে। যখনই আপনি মেজারমেন্ট ডিসক্রাইব করবেন তখন এই দুইটা ইনফরমেশন কেমনে ক্যালকুলেট করব সেটা আপনাকে, সেটা একটা রেসিপি দিয়ে দিতে হবে। একটা রেসিপি আমরা আগে শিখে আসছিলাম। ধরেন অরিজিনাল যে মেজারমেন্ট পস্টুলেট ছিল সেটা ছিল আপনার কোনো একটা আউটকাম পাওয়ার প্রবাবিলিটি হলো এইটা। ধরেন আমার আউটকাম আইতম আউটকাম পাওয়ার প্রবাবিলিটি হইল এইটা, আর পোস্ট মেজারমেন্ট স্টেট হইল এইটা। ঠিক আছে, ধরেন যেমন আই বলতে বোঝাচ্ছি আমি যে ভ্যালুটা চাই, ধরলাম 0 ইলেকট্রন ভোল্ট। তো 0 ইলেকট্রন ভোল্ট পাওয়ার প্রবাবিলিটি আমি কেমনে ক্যালকুলেট করবো? 0 ইলেকট্রন ভোল্টের করেসপন্ডিং স্টেট কোনটা? এইটার সাথে আমার ইনপুট স্টেটের ইনার প্রোডাক্ট নিব, মড স্কোয়ার করবো। মড স্কোয়ার করলে প্রবাবিলিটিটা পাওয়া যাবে। আর যদি 0 ইলেকট্রন ভোল্ট পাই তাহলে আউটপুট স্টেট কী হবে? আউটপুট স্টেট হবে E1। ওকে, আচ্ছা। তো জেনারেলাইজ মেজারমেন্ট পস্টুলেটে তো এখন আমাদের ভেক্টর নাই, মানে EI নাই, আমাদের সাবস্পেস আছে, রাইট? তো এই সাবস্পেসগুলো থেকে আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেট করার একটা রেসিপি লাগবে। আচ্ছা, রেসিপিটা কি সেটা বলি। রেসিপিটা হলো, আচ্ছা, তো এই যে আমি বললাম যে আমাদের মেজারমেন্ট ইজ ডিসক্রাইবড বাই এ সেট অফ সাবস্পেসেস। এই প্রত্যেকটা সাবস্পেস হলো আপনার একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে, মানে একটা ভ্যালু করেসপন্ডিং সাবস্পেস। অর্থাৎ এভাবে চিন্তা করতে পারেন যে আবার এনার্জি মেজার করতেছি, এনার্জি মেজারমেন্ট ইজ ডিসক্রাইবড বাই এ সেট অফ সাবস্পেসেস। তো এইটা হইল 0 ইলেকট্রন ভোল্টের করেসপন্ডিং সাবস্পেস, এইটা হইল 5 ইলেকট্রন ভোল্টের করেসপন্ডিং সাবস্পেস, এইটা হইল 10 ইলেকট্রন ভোল্টের করেসপন্ডিং সাবস্পেস। এরকম মানে আমি যে ভ্যালুগুলো আউটপুট হিসাবে দেখবো ওই ভ্যালুগুলোর প্রত্যেকটার সাথে করেসপন্ডিং একটা করে সাবস্পেস অ্যাসাইন্ড আছে আমার হিলবার্ট স্পেসে। ঠিক আছে, ইন সাম সেন্স এইটা বলতেছে যে হিলবার্ট স্পেসের ধরলাম এইটা হইল S1, অর্থাৎ এই সাবস্পেসের প্রত্যেকটা স্টেটের এনার্জি 0 ইলেকট্রন ভোল্ট। ওকে, আবার এইটা S2, এটা বলতেছে যে এই সাবস্পেসের প্রত্যেকটা স্টেটের করেসপন্ডিং এনার্জি হলো 5 ইলেকট্রন ভোল্ট। এরকম প্রত্যেকটা আমার মেজারমেন্ট রেজাল্টের সাথে একটা সাবস্পেস এখন অ্যাসাইন্ড আছে। আচ্ছা, তো আচ্ছা, যদি এই সাবস্পেসগুলো দেওয়া থাকে, এই সাবস্পেসগুলো থেকে আমরা প্রবাবিলিটি কেমনে ক্যালকুলেট করব? প্রবাবিলিটি ক্যালকুলেট করবো এমনে, ধরলাম প্রবাবিলিটি অফ I ইকুয়াল টু, আপনাকে যেটা করতে হবে সেটা হইল, আচ্ছা আমি একটু বাংলা কথায় লিখি, নর্ম
আচ্ছা, একটু বাংলা কথায় লিখেছি। ধরলাম আইতম আউটকাম, এক্সাম্পল আমি এটা বের করতে চাই যে ধরলাম আমি আমার অ্যাটম আছে, আমি অ্যাটমের উপর এনার্জি মেজারমেন্ট করব। এনার্জি মেজারমেন্টের করেসপন্ডিং কী কী এনার্জি পাইতে পারি, ধরেন 0 পাইতে পারি, 5 পাইতে পারি, 10 পাইতে পারি, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আমি এটা ক্যালকুলেট করতে চাই যে এনার্জি মেজারমেন্টের আউটকাম 10 ইলেকট্রন ভোল্ট আসবে, এটার প্রবাবিলিটি কত? আচ্ছা, এটা প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য যেটা করতে হবে সেটা হলো অরিজিনালি মেজার করার আগে আমার অ্যাটমের স্টেট ছিল ধরলাম এইটা সাই 10 ইলেকট্রন ভোল্টের কোরেসপন্ডিং আমার হিলবার্ট স্পেসের সাবস্পেস হইল এইটা, কথার কথা। তো আমাকে যেটা করতে হবে এই সাই ভেক্টরের এই সাবস্পেসের মধ্যে কতটুকু কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটা বের করতে হবে। সেই কম্পোনেন্টটা বের করার পরে সেই কম্পোনেন্টের নর্মের স্কোয়ার নিতে হবে। এটা হলো প্রবাবিলিটি ক্যালকুলেট করার নতুন রেসিপি। আচ্ছা, আর পোস্ট মেজারমেন্ট স্টেট কি? পোস্ট মেজারমেন্ট স্টেট হলো component of psi in SI normalized. ওকে, আচ্ছা, অনেক কথা বললাম, এবার এগুলার মিনিং কি দেখাই। ধরলাম আমার একটা কোয়ান্টাম সিস্টেম আছে, এই কোয়ান্টাম সিস্টেমের 4টা এনার্জি আইজেন স্টেট আছে, অর্থাৎ আচ্ছা অর্থাৎ ধরেন আমার কাছে একটা অ্যাটম আছে, এই অ্যাটমের 4টা এনার্জি লেভেল সম্ভব। ওকে, 4টা এনার্জি লেভেল হইল আমি বললাম 0 ইলেকট্রন ভোল্ট, 2 ইলেকট্রন ভোল্ট, 5 ইলেকট্রন ভোল্ট আর 10 ইলেকট্রন ভোল্ট। ওকে, আচ্ছা, এবং ধরলাম আমার 2টা ভেক্টর আছে, এই যে আচ্ছা আমি আর একটু করি, 2টা লেভেল দিই। আচ্ছা, ধরলাম আমার একটা অ্যাটমের 2টা এনার্জি লেভেল সম্ভব, 0 ইলেকট্রন ভোল্ট আর 5 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, 0 ইলেকট্রন ভোল্টের কোরেসপন্ডিং যেই সাবস্পেসটা, ওই সাবস্পেসটা আমি ধরলাম এরকম E1 E2, অর্থাৎ আমার হিলবার্ট স্পেস, আর এইটা হইল এটার সাবস্পেসটার কোরেসপন্ডিং হইল E3 E4। ওকে, আচ্ছা, এটার মানে কি? এটার মানে হইল আমার যে অ্যাটমটা, ওই অ্যাটমের হিলবার্ট স্পেস হইল 4 ডাইমেনশনাল। ওকে, এই 4 ডাইমেনশনাল হিলবার্ট স্পেসের মধ্যে ধরেন E1 আর E2 দিয়ে যে সাবস্পেসটা তৈরি হয়, ওই সাবস্পেসের সবগুলো স্টেটের এনার্জি হইল 0, আর E3 আর E4 ভেক্টরগুলা দিয়ে যে সাবস্পেসটা তৈরি হয়, ওই সাবস্পেসের সবগুলো স্টেটের এনার্জি হইল 5। ঠিক আছে, এখন আপনাকে আমি একটা দিলাম, একটা স্টেট দিলাম, ধরলাম আমার এই অ্যাটমটা এই স্টেটে আছে। ওকে, আমার অ্যাটমটা এই স্টেটে আছে। এখন আপনাকে বললাম যে এই স্টেটের উপর আমি যদি এনার্জি মেজারমেন্ট করি, এনার্জি মেজারমেন্টের রেজাল্ট 0 ইলেকট্রন ভোল্ট আসবে। এটা প্রবাবিলিটি কত ক্যালকুলেট করেন?
রাইট। তো এইটা আমরা এই রেসিপি থেকে আনি। এই রেসিপি বলতেছে যে ক্যালকুলেট করার জন্য যেটা করা লাগবে, প্রথমে আমার যে স্টেটটা দেওয়া আছে ওই স্টেটের আমি যে রেজাল্টটা চাই, ধরলাম আমি কত 0 ইলেকট্রন ভোল্ট রেজাল্টটা চাই, এই রেজাল্টের করেসপন্ডিং যে সাবস্পেস আছে ওই সাবস্পেসের উপর কম্পোনেন্ট ক্যালকুলেট করতে হবে। তো এই স্টেটের এই সাবস্পেসের উপর কতটুকু কম্পোনেন্ট বলতে পারবেন? হ্যাঁ না, U1 আর U2 তো ভেক্টর, কম্পোনেন্টটা কতটুকু, মানে আমি যদি এইটা বলি যে আচ্ছা আপনাদের এরকম একটা এক্সাম্পল দিই, 3i + 2j + 5k, ধরেন এরকম একটা ভেক্টর, এটা আশা করি ভিজুয়ালাইজ করতে পারবেন। এটা হলো x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট 3, y অ্যাক্সিস বরাবর 2 আর z অ্যাক্সিস বরাবর 5। আমি বললাম এই ভেক্টরের xy প্লেনে কম্পোনেন্টটা কি? এই ভেক্টরটার xy প্লেনে কম্পোনেন্ট আছে এতটুক, ওকে, আর z অ্যাক্সিসে কম্পোনেন্ট আছে এতটুক। এই কম্পোনেন্টের আবার সাইজ আছে, ধরেন এই কম্পোনেন্টের সাইজ হলো √2² + 3²। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারতেছি কম্পোনেন্ট বলতে কি বোঝাচ্ছি? মানে আপনি এমনি চিন্তা করতে পারেন যে আমার এরকম একটা ভেক্টর আছে, আমি x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ক্যালকুলেট করতে চাই, তো x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে হইলো এই জিনিসটা, এই যে এটুক, ওকে। তো 0 ইলেকট্রন ভোল্ট পাওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য আমার এই স্টেটের কম্পোনেন্ট বের করতে হবে ইন দ্য সাবস্পেস করেসপন্ডিং টু 0 ইলেকট্রন ভোল্ট। তো এই স্টেটের কম্পোনেন্ট ইন দিস সাবস্পেস ইজ, আমি এটাকে psi I লিখি, 2/3 E1 + 2/3 E2। আচ্ছা, তারপরে বলছে এই কম্পোনেন্টটার আপনার নর্ম স্কয়ার করা লাগবে। তো এই কম্পোনেন্টটার নর্ম স্কয়ার কত আসে? 4/9 + 4/9 আসবে। কেন? কারণ E1 আর E2 যেহেতু অর্থোগোনাল, আচ্ছা এটা তো আমি বলি না এক্সপ্লিসিটলি, বাট আচ্ছা E1 আর E2 অর্থোগোনাল, E1 E2 E3 E4 একজন আরেকজনের উপর অর্থোগোনাল। তো E1 আর E2 যদি অর্থোগোনাল হয় তাহলে এটা নর্ম স্কয়ার সমান সমান 2/3² + 2/3² আসবে, হুইচ ইজ 8/9। শেষ। আচ্ছা, আর পোস্ট মেজারমেন্ট স্টেট হইল আগে যে কম্পোনেন্টটা বাইর করছিলেন ওই কম্পোনেন্টটাকে এবার নর্মালাইজ করা লাগবে, অর্থাৎ 2/3 E1 + 2/3 E2 এটা নর্মালাইজ করা লাগবে। তো এটাকে নর্মালাইজ করতে হইলে এটার যে নর্ম স্কয়ার আসছে এটার স্কয়ার রুট দিয়ে ভাগ দেওয়া লাগবে, অর্থাৎ 2√2/3 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তো এটা যদি ভাগ দেন তাইলে আসবে E1 + E2/√2। ওকে, আচ্ছা, তো মনে হইতে পারে যে মানে একই কাজ করছি আর অনেক ফ্যান্সি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। আসলে ফ্যান্সি ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণ হইল আমরা এতক্ষণ যেই কাজটা করতেছিলাম এটা অনেকটা ইনটিউটিভলি করতেছিলাম, এটাকে এক্স্যাক্টলি কি করতেছি সেইটা বলা উদ্দেশ্য ছিল। আচ্ছা, এখন এই যে কম্পোনেন্ট ক্যালকুলেট করলাম, কম্পোনেন্ট ক্যালকুলেশনটা আমরা কোনো কিছু মাধ্যমে এক্সপ্রেস করতে পারি নাকি? অর্থাৎ আপনি তো দেখে বললেন যে 2/3 E1 + 2/3 E2, আমরা কি এমন কোনো ম্যাথমেটিক্যাল অ্যাপারেটাস ব্যবহার করতে পারি এই কম্পোনেন্টটা ক্যালকুলেট করার জন্য? এটা হলো প্রশ্ন। আচ্ছা, করতে পারি। সেটা হলো প্রজেকশন অপারেটর নামক একটা জিনিস দিয়ে এই ক্যালকুলেশনটা করতে পারি। আচ্ছা, কেমনে করে? আচ্ছা, প্রজেকশন অপারেটর কি জিনিস? প্রজেকশন অপারেটর হলো আপনার কোনো একটা ভেক্টরের অন্য একটা ভেক্টর বরাবর কম্পোনেন্ট ক্যালকুলেট করার আর একটা মেকানিজম। ঠিক আছে, ধরলাম, আচ্ছা আগের এক্সাম্পলে ফেরত যাই, 3i + 2j + 5k।
আমি বলি যে প্রশ্ন যে এই ভেক্টরের এক্স অ্যাক্সিসের উপর কম্পোনেন্ট কতটুকু, আপনার অ্যান্সার হতে হবে 3। ওকে, আচ্ছা আমি হয়তো জাস্ট ভ্যালুটা জানতে চাচ্ছি না, মানে আমি ওকে আমার আগের প্রশ্নের যেমন আমি যখন বলছিলাম যে এই ভেক্টরের এক্স ওয়াই প্লেনে কম্পোনেন্ট কতটুকু, তখন তো অ্যান্সার একটা ভেক্টর আসছিল, রাইট? তো তাহলে এক্স অ্যাক্সিসের উপর কম্পোনেন্ট কতটুকু, বা কম্পোনেন্টটা কি, কতটুকু না, কতটুকু বলতে তো আসলে কোয়ান্টিটি বোঝায়। এক্স অ্যাক্সিসের উপর এই ভেক্টরের কম্পোনেন্টটা কি, সেটার অ্যান্সার হবে 3i। ওকে, এই ভেক্টরের এক্স ওয়াই প্লেনে কম্পোনেন্ট কি, এটার অ্যান্সার হবে 3i + 2j। ওকে, অথবা এই ভেক্টরের জেড অ্যাক্সিসে কম্পোনেন্ট কি, এটার অ্যান্সার হবে 5k। আচ্ছা, তো আপনাকে যদি আমি একটা ভেক্টর দেই, এই ভেক্টর থেকে আপনি এই কম্পোনেন্টগুলা ক্যালকুলেট করার কোনো মেকানিজম আছে নাকি? আচ্ছা, মেকানিজম আছে। মেকানিজমটা হইল, চিন্তা করেন, আচ্ছা ইউকে তো আমি এমনি লিখতে পারি, ইউ ইজ ইকুয়াল টু 3 to 5, রাইট? এটা কি লিখছি বুঝছেন? আচ্ছা, তো এই কম্পোনেন্টটা পাওয়ার জন্য আমরা বেসিক্যালি কি করতেছি, এই ভেক্টরটার সাথে 1 0 0 এই ভেক্টরটা ডট প্রোডাক্ট করতেছি না? ওকে, তো ম্যাট্রিক্সে ডট প্রোডাক্ট করা মানে তো বেসিক্যালি এই কাজটা করা, 1 0 0 দিয়ে 1 0 0 ট্রান্সপোজ দিয়ে গুণ দেওয়া, ট্রান্সপোজ দিয়ে গুণ দিলে হইলো এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ডট প্রোডাক্ট হবে। আচ্ছা, এইটা জাস্ট ভ্যালুটা পাবো, আর আমরা যদি ওই বরাবর যে ভেক্টরটা পাবো সেটা যদি করতে চাই, তাইলে এই ভ্যালুটাকে আবার 1 0 0 দিয়ে গুণ দিতে হবে না? কি করছি বুঝতে পারতেছেন? অর্থাৎ আমি বেসিক্যালি আপনাদের কাছে এটা দাবি করার চেষ্টা করছি যে 3 2 5 এই ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং i ইজ 3 0 0। ওকে, আচ্ছা, তো এইটাই। এখন এই অপারেশনটাকে একটু ফ্যান্সি হতে এমনি লেখা সম্ভব। আচ্ছা, কি করছি আমি, এইটা ওই সাইডে নিয়ে গেছি। এটা কেন করা যাবে? কারণ এটা একটা স্কেলার, একটা সংখ্যা, তো সংখ্যা আমি নিজের ইচ্ছা মতো বামে ডানে শিফট করতে পারবো। তো শিফট করলে সুবিধা যেটা হয়েছে সেইটা হইল আমার এইখানে এখন একটা অপারেটর ফর্ম হয়ে গেছে, অর্থাৎ এই জিনিসটা, এই ব্লু বক্সের মধ্যে যে জিনিসটা লিখছি, এই জিনিসটা যদি আমি অরিজিনাল ভেক্টরের উপর অ্যাপ্লাই করি, তাহলে এটা আমাকে 3 0 0 আউটপুট হিসাবে দিয়ে দিবে। অর্থাৎ সে শুধু সেই কম্পোনেন্টগুলোই রাখবে যে কম্পোনেন্টগুলো আমি চাচ্ছি, বাকিগুলো ফালাই দিবে। ওকে, তাইলে এই যে আমার এই যে ম্যাট্রিক্সটা, মানে 1 0 0 গুণ 1 0 0, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, আপনার গুণ দিলে একটা ম্যাট্রিক্স পাবেন। ওকে, তো এই ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটা কি কাজ করে? এই ম্যাট্রিক্সটা যখন আপনি একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই করবেন, তখন সে 1 0 বরাবর 1 0 0 বরাবর যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা বাদে বাকি সব 0 করে দিবে। তো এই কাজ যে অপারেটরগুলো করে, এগুলোকে আমরা প্রজেকশন অপারেটর বলি। প্রজেকশন অপারেটর কেন? আপনি কাইন্ড অফ এমনি চিন্তা করতে পারেন যে এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করার ফলে আমার যে ভেক্টরটা ছিল, ওই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের উপর প্রজেক্ট হয়ে গেছে। মানে আগে ভেক্টরটা এইভাবে ছিল, তারপরে এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করার পর এরকম হয়ে গেছে। ওকে, তো এইটাই। তো ইন জেনারেল আমি যদি এইটা ক্যালকুলেট করতে চাই যে আমার কাছে কোনো একটা ভেক্টর আছে ইউ, আমি কোনো একটা ডাইরেকশন বরাবর ইউ এর কম্পোনেন্ট বাইর করতে চাই, সেই ডাইরেকশন বরাবর আমার একটা নর্মালাইজ ভেক্টর লাগবে। প্রথমত যদি একটা নর্মালাইজ ভেক্টর থাকে ওই ডাইরেকশন বরাবর, ধরলাম ডি হইলো সেই ভেক্টরটা, ইন আওয়ার কেস ডি ইজ 1 0 0। তো ওই ডাইরেকশন বরাবর যদি একটা নর্মালাইজ ভেক্টর থাকে, তাহলে আমি ডি ট্রান্সপোজ
এই ম্যাট্রিক্সটা যদি বানাই, এই ম্যাট্রিক্সটা বানায় যদি ইউ এর উপর অ্যাপ্লাই করি, তাইলে আমি ইউ এর ডি ডাইরেকশন বরাবর কম্পোনেন্টটা পেয়ে যাব। ওকে, আচ্ছা এখন ধরেন এবার আমি এই এক্সাম্পলে ফেরত আসি। আমার কাছে একটা ভেক্টর আছে সাই, আমি এই ভেক্টরের E1 বরাবর কম্পোনেন্টটা চাই। ওকে, তো এখানে তো ডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে E1 বরাবর কম্পোনেন্ট 2/3 E1। ধরেন আপনার যদি জেনারেল এক্সপ্রেশন থাকে, যদি E1 E2 E3 মাধ্যমে E1 E2 E3 মাধ্যমে এক্সপ্রেস না করা থাকে, তখন আপনি কি করবেন? তখন সিমিলারলি আপনি E1 এর করেসপন্ডিং প্রজেকশন অপারেটরটা বানাবেন। E1 এর করেসপন্ডিং প্রজেকশন অপারেটর হইল এইটা। প্রজেকশন অপারেটর বানাইছিলাম কেমনে? একটা ভেক্টরকে ওইটা ট্রান্সপোজ দিয়ে গুণ দিছি, আর মানে রিয়েল নাম্বার ট্রান্সপোজ দিয়ে গুণ দিছি, আর কমপ্লেক্স নাম্বার হলে ড্যাগার দিয়ে গুণ দেওয়া লাগতো। তো E1 এর করেসপন্ডিং ড্যাগার তো এইটা। তো এই যে অপারেটরটা, এই অপারেটরটা হলো প্রজেকশন অন E1। ওকে, এইটা, এই অপারেটরটা যদি আপনি এই সাইজ সেটের উপর অ্যাপ্লাই করেন তাহলে কি পাবেন বলতে পারবেন? E1 এটা আমি সাইয়ের উপর অ্যাপ্লাই করলাম। সাইয়ের উপর অ্যাপ্লাই করলে এই জিনিসটা পাবো, দেখেন 2/3 ওকে, কি করছি আমি? যদি এখানে একটা অপারেটর এ দিয়ে গুণ দেই, তাহলে এটা সমান সমান কি 2/3 AE1 প্লাস 2/3 AE2 প্লাস 1/3 AE3 হইতো। এখানে এর জায়গায় আমার এই অপারেটরটা আছে। আচ্ছা, এখন এটার রেজাল্ট কি? কেন? E3 আর E1 অর্থোগোনাল মানে, আচ্ছা আমি এটা কোথাও লিখি নাই, আপনারা মনে রাখতে পারতেছেন না কিনা জানি না। আমি এটা ধরে নিচ্ছি E1 E2 E3 E4 এই চারটা ভেক্টর হইল মিউচুয়ালি অর্থোগোনাল। অ্যান্ড নর্মালাইজড, মানে অর্থ নর্মাল বললে হয়তো ভালো হইতো। অ্যান্ড নর্মালাইজড। ওকে, তো এই জিনিসটা তো ব্র্যাকেট নোটেশনে এখানে আর কি সুবিধা যে আমরা নিজের ইচ্ছা মতো মানে জোড়া লাগাইতে পারি আর কি, গ্রুপিং করতে পারি। তো এটা গ্রুপিং করলে বেসিক্যালি এই কাজটা হবে E3। ওকে, তো E1 এর সাথে E3 না পড়ার কত? 0। তার মানে এই টার্মটা 0, মানে আবার এই টার্মটাও 0 হয়ে যাবে দেখেন, কারণ E2 এর সাথে E1 না পড়ার 0, আর E1 এর সাথে E1 না পড়ার কত? 1। তাইলে এইটার রেজাল্ট 2/3 E1 হবে না? তাইলে এই অপারেটরটা আসলে কি করলো দেখেন, এই অপারেটরটা যখন আমি সেটের উপর অ্যাপ্লাই করলাম, সে বেসিক্যালি E1 বাদে বাকি সবগুলো কম্পোনেন্ট 0 করে দিছে, আর E1 এর আউটপুট E1 ফেরত আনছে। ওকে, সিমিলারলি আমি যদি আরেকটা কম্পোনেন্ট বানাইতাম, মানে আরেকটা প্রজেকশন অপারেটর বানাইতাম, এইটা কি করতো? E2 বরাবর যে কম্পোনেন্ট আছে সেইটাকে রাখতো, আর বাকিগুলাকে 0 বানিয়ে ফেলতো। আচ্ছা, তাইলে আমি যদি এই সাবস্পেস বরাবর কম্পোনেন্টটা চাই, তাইলে কি অ্যাপ্লাই করলে এই সাবস্পেস বরাবর কম্পোনেন্টটা পাইতে পারি বলতে পারবেন? আচ্ছা, আমি যেটা চাচ্ছি, আমি একটা অপারেটর বানাতে চাচ্ছি, যেই অপারেটরটা এই স্টেটের উপর অ্যাপ্লাই করলে এই সাবস্পেসের উপর যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা আমাকে আউটপুট দিবে। অপারেটর কি হইতে পারে? হ্যাঁ, কিন্তু সাবস্পেস তো কোনো ভেক্টর না, মানে আমরা তো একটা ভেক্টরকে ভেক্টর ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। কোন ভেক্টর আর কোনটা ট্রান্সপোজ?
হ্যাঁ E1 প্লাস E2, আচ্ছা ওকে, উই হ্যাভ এ ক্যান্ডিডেট। আপনি বলতেছেন যে স্যার E1 প্লাস E2 এইটাকে যদি এটা ট্রান্সপোজ দিয়ে গুণ দেই তাইলে যে অপারেটরটা পাবো ওই অপারেটরটা হইলো আমাকে ওই সাবস্পেসের কম্পোনেন্টটা ফেরত দিবে। আচ্ছা ইউ আর ভেরি ক্লোজ, আনফর্চুনেটলি এটা সেই কাজটা করবে না। কেন করবে না দেখেন, আপনি অ্যাপ্লাই করেন। আচ্ছা আমরা অ্যাপ্লাই করে ক্যালকুলেট করি, চলো। E1 plus E2, E1 plus E2 psi। আচ্ছা তো প্রথমে এইটার উপর অ্যাপ্লাই করি, অর্থাৎ E1 প্লাস E2 কে যদি আমি সাইয়ের উপর অ্যাপ্লাই করি, সাইজ দিস থিং, বলেন রেজাল্ট কি আসবে? এইটা আচ্ছা ভাগে ভাগে অ্যাপ্লাই করতে পারি। এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই টার্মটা সার্ভাইভ করবে, এই টার্মটা চলে যাবে, এই টার্মটা চলে যাবে। তো একটা রেজাল্ট আসবে 2/3 আসবে আর কি। ওকে, অর্থাৎ what you will have is 2/3 E1 plus 2/3 E1 E2 plus 1/3 E1 E3 plus 2/3 E2 E1 plus 2/3 E2 E2 plus 1/3 E2 E3। এই দুইটা গুণ দিলে যে এটা আসবে, এটা কি বিশ্বাস করতে পারতেছেন? নর্মাল গুণ করছি আর কি, এইটাকে এই তিনটা দিয়ে গুণ দিছি, আবার এটাকে এই তিনটা দিয়ে গুণ দিছি, তাহলে এই তিনটা জিনিস আসবে। আচ্ছা এখন রেজাল্ট কি? রেজাল্ট হইল এই টার্মটা তো জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে, খালি এই দুইটা টার্ম থাকবে। আচ্ছা এই দুইটা টার্মের রেজাল্ট কি আসে? E1 এর সাথে E1 এর ইনার প্রোডাক্ট কত? 1, আর এটার ইনার প্রোডাক্টও 1, তাহলে দুইটা যোগ করলে 2/3 প্লাস 2/3 আসবে 4/3। আচ্ছা তাহলে এই জিনিসটার রেজাল্ট হইল 4/3। এখন এই 4/3 এর সাথে আবার এইটা গুণ হবে, এটা গুণ হইলে আউটপুট কি পাবো? আউটপুট মানে ফাইনাল আউটপুটটা এইটা আসবে না, দেখেন 4/3 E1 প্লাস 4/3 E2। কিন্তু এই স্টেটের এই সাবস্পেস বরাবর কম্পোনেন্ট কি? 2/3 E1 প্লাস 2/3 E2 না? আপনার তো আসছে 4/3 E1 প্লাস 4/3 E2। একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। আচ্ছা গ্যাঞ্জামটা কি হয়েছে বলতে পারবেন? মানে এটা বেসিক্যালি আপনার এই অপারেটরটা E1 বরাবর কম্পোনেন্টটা ক্যালকুলেট করছে, E2 বরাবর কম্পোনেন্টটা ক্যালকুলেট করছে, তারপর দুইটা যোগ করে দিছে। অর্থাৎ এখানে একটা যোগফল হয়েছে, যে যোগফলটা হওয়ার কথা ছিল না। অর্থাৎ E1 এর কম্পোনেন্টটা সেপারেট থাকবে, E2 কম্পোনেন্টটা সেপারেট থাকবে, তারপর তারা মানে তাদের ভেক্টরগুলো যোগ হবে, তারা জাস্ট স্কেলারগুলো ইন্ডিভিজুয়ালি যোগ হবে না। আচ্ছা তো আপনার যেটা করা লাগতো সেটা হইল এই অপারেটরটা বানানো লাগতো। এটা বানাইলে হবে না, বানাইতে হবে এইটা। ওকে, এইটা কি আউটপুট দিবে? এটা যখন অ্যাপ্লাই করবেন এই স্টেটের উপর, এই কম্পোনেন্ট আউটপুট দিবে। আর এইটা যখন অ্যাপ্লাই করবেন তখন কি এই কম্পোনেন্ট আউটপুট দিবে। তারপর দুইটা যোগ করলে বেসিক্যালি এই দুটো কম্পোনেন্ট যোগ হয়ে যাবে। ওকে, মানে আপনি মানে যোগফলটা করতে হবে কম্পোনেন্টগুলো বানানোর পরে, কম্পোনেন্টগুলো বানানোর আগে না, আগের অপারেটর যেটা করতেছিল। তো তাইলে আমরা এই যে তাইলে আমাদের যে বিভিন্ন সাবস্পেস বরাবর যে কম্পোনেন্ট ক্যালকুলেট করা লাগে, এই কাজটা আমরা এই স্প্যান E1 E2 এটা না লিখে আমরা ডাইরেক্ট এই অপারেটরটা লিখলেই তো বোঝা যাবে, রাইট? অর্থাৎ আমি যদি আপনাকে এটা না দিয়ে যদি খালি এই অপারেটরটা দিতাম, E1 প্লাস E2 সাথে E2 আউটার। আচ্ছা এই যে অপারেশনটা করতেছি এটা একটা নাম আছে, এটাকে আউটার প্রোডাক্ট বলে।
ওকে, আচ্ছা সিমিলারলি এটার জন্য আমি একটা অপারেটর লিখতে পারি E3 প্লাস E4 এই দুইটাই হলো প্রজেকশন অপারেটর। এই অপারেটরটা কি কাজ করে, এই অপারেটরটা যখন আপনি একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই করবেন তখন ওই ভেক্টরের এই সাবস্পেস বরাবর অর্থাৎ E1 আর E2 যেই সাবস্পেসটা স্প্যান করে এই সাবস্পেস বরাবর যে কম্পোনেন্টটা, এই সাবস্পেসের উপর যে কম্পোনেন্টটা থাকবে সেই কম্পোনেন্টটা আপনাকে দিয়ে দিবে। আর এইটা যখন কোনো ভেক্টরের উপর অ্যাপ্লাই করবেন তখন E3 E4 যে সাবস্পেসটা তৈরি করে সেই সাবস্পেসে যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা আপনাকে আউটপুট হিসাবে দিয়ে দিবে। ওকে, আচ্ছা এই দুইটা আমি নাম দেই। এই অপারেটরটার নাম দিলাম হলো পাই1 আর এই অপারেটরটার নাম দিলাম পাই2। ওকে, তাইলে আমার প্রবাবিলিটি অফ জিরো ইলেকট্রন ভোল্ট দেখব মেজারমেন্টের পরে, এটার প্রবাবিলিটিটাকে আমি এমনি লিখতে পারি, আমার যে স্টেট আছে ওই স্টেটের উপর পাই1 অ্যাপ্লাই করব। আচ্ছা আমি 1 না লিখে এমনি লিখতে পারি 0 ইলেকট্রন ভোল্ট 5 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো আমার সায়ের উপর এই প্রজেকশন অপারেটরটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে যে কম্পোনেন্টটা থাকবে সেটা নর্ম স্কয়ার নিব। এটাকে সাকসিন্টলি এমনি লেখা সম্ভব না। ওকে, আর পোস্ট মেজারমেন্ট স্টেট কি হবে, পোস্ট মেজারমেন্ট স্টেট হবে পাই 0 ইলেকট্রন ভোল্ট, এটা আমি সাইয়ের উপর অ্যাপ্লাই করব, তারপরে এটাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, এই সংখ্যাটাকে আমি লিখলাম কে, এই কেটা হলো আমার সেই নর্মালাইজেশন কনস্ট্যান্ট। অর্থাৎ এই প্রজেকশন অপারেটরটা সাইয়ের উপর অ্যাপ্লাই করার পর যে ভেক্টরটা থাকবে ওটাকে আবার রিনর্মালাইজ করা লাগবে। ঠিক আছে, তাইলে আমরা আমাদের জেনারেলাইজ মেজারমেন্ট পস্টুলেটগুলা যে সাবস্পেসের সাপেক্ষে লিখছিলাম, আমরা এই প্রত্যেকটা সাবস্পেসের করেসপন্ডিং একটা প্রজেকশন অপারেটর লিখতে পারি এবং সেই প্রজেকশন অপারেটরগুলো দিয়ে আমাদের মেজারমেন্ট পস্টুলেটটাকে ডিসক্রাইব করতে পারি। অর্থাৎ আমার S1 এর করেসপন্ডিং একটা প্রজেকশন অপারেটর থাকবে পাই1, S2 এর করেসপন্ডিং একটা প্রজেকশন অপারেটর থাকবে পাই2 ডট ডট ডট, এটার করেসপন্ডিং একটা প্রজেকশন অপারেটর থাকবে পাইকে। যদি আমাদেরকে এই প্রজেকশন অপারেটরগুলো দিয়ে দেয় তাহলে এই প্রজেকশন অপারেটরগুলো থেকে আমরা আমাদের প্রবাবিলিটি আর পোস্ট মেজারমেন্ট স্টেট ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, তো এটাই আমাদের জেনারেলাইজ মেজারমেন্ট পস্টুলেটের ফর্মুলেশন ডান। আমরা একটা কোয়ান্টাম মেজারমেন্ট ডিসক্রাইব করার জন্য উই উইল ইউজ এ সেট অফ প্রজেক্টরস। ওকে, আমরা একটা সেট অফ প্রজেক্টরস ব্যবহার করব, যে প্রজেক্টরগুলো অর্থোগোনাল হবে। প্রজেক্টরগুলো অর্থোগোনাল মানে, আচ্ছা প্রজেকশন অপারেটর থেকে অর্থোগোনালিটি বলা সম্ভব। দুইটা প্রজেকশন অপারেটর অর্থোগোনাল হয় যদি দুইটা গুণফল 0 হয়। তো গুণফল করলে কি পাওয়া যাবে, বেসিক্যালি দেখেন এই দুইটা গুণফল 0 হবে কখন, আচ্ছা এই দুইটা যখন গুণফল করতেছি তখন অনেকগুলো ইনার প্রোডাক্ট ক্যালকুলেট করা লাগবে। ইনার প্রোডাক্টগুলো কি হবে, E1 এর সাথে E3 ইনার প্রোডাক্ট হবে, E2 এর সাথে E4 ইনার প্রোডাক্ট হবে, আবার E2 এর সাথে E3 ইনার প্রোডাক্ট হবে, আবার E4 এর সাথে E1 ইনার প্রোডাক্ট হবে। তো এই সবগুলো ইনার প্রোডাক্ট যদি 0 হয় তাহলেই তো এই দুইটা গুণফল 0 হবে, রাইট? তো সবগুলো ইনার প্রোডাক্ট 0, এটার মানে কি, এটার মানে হইলো এই সাবস্পেসে যে ভেক্টরগুলো আছে আর এই সাবস্পেসে যে ভেক্টরগুলো আছে, যে কোনো ভেক্টর আমি একটার সাথে একটা ইনার প্রোডাক্ট নিলে 0 পাবো। ওকে, তো দুইটা সাবস্পেসের করেসপন্ডিং যে প্রজেকশন অপারেটর, ওই প্রজেকশন অপারেটরগুলো গুণফল 0 হওয়া মানে বেসিক্যালি দুইটা সাবস্পেস অর্থোগোনাল হওয়া। ওকে, আর আরেকটা কন্ডিশন লাগবে, সেটা হইলো যে কমপ্লিটনেসের করেসপন্ডিং প্রজেকশন অপারেটর কন্ডিশন কি, কমপ্লিটনেসের করেসপন্ডিং কন্ডিশনটা হইলো এইটা পাই1 প্লাস পাই2, আপনার যতগুলো প্রজেকশন অপারেটর আছে সবগুলোকে যোগ করলে আইডেন্টিটি পাইতে হবে। আচ্ছা এইটার মানে কি দেখেন, এই প্রজেকশন অপারেটরটা যখন আমি স্টেটের উপর অ্যাপ্লাই করব তখন কতটুক পাবো, একটুক পাবো, ঠিক আছে?
আবার এইটা যখন এটার উপর অ্যাপ্লাই করব তখন কতটুকু পাবো? একটুক পাবো। এই দুইটা যদি যোগ করি তাহলে আবার অরিজিনাল ভেক্টরটা ফেরত পেয়ে যাব না? ওকে, তার মানে আমার এই যে এই পাই 0 ইলেকট্রন ভোল্ট প্লাস পাই 5 ইলেকট্রন ভোল্ট এই দুইটা যোগ করে যদি আমি সাইয়ের উপর অ্যাপ্লাই করতাম তাহলে সাই ফেরত পেয়ে যেতাম না? তাইলে এবং এটা কি যে কোনো সাইয়ের জন্য সত্য হইতো না? তাইলে এই অপারেটরটা আসলে কিসের মতো বিহেভ করতেছে? আইডেন্টিটির মতো বিহেভ করতেছে না? আচ্ছা, সাই ফেরত পাইতাম না কখন? একটা কেসে ফেরত পাইতাম না। ধরেন আমার প্রজেকশন অপারেটরটা যদি এরকম দেওয়া থাকতো, এই এখন এই পাই যদি আমি সাইয়ের উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? খালি একটু পাবো। ওকে, অর্থাৎ 2/3 E1 এইটা পাবো। আর এইটা যদি সাইয়ের উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? 1/3 E3 পাবো। দুইটা যদি যোগ করে কি এখন সাই ফেরত পাইছি? পাই নাই। কেন পাই নাই? কারণ আমার প্রজেকশনগুলোর মধ্যে কিছু ইনফরমেশন মিসিং ছিল, অথবা কিছু সাবস্পেসে ইনফরমেশন ছিল না। যেটা আমাদের যে কমপ্লিটনেস রিলেশনে যেটা বলছিলাম যে সবগুলো সাবস্পেস জোড়া লাগায় পুরো হিলবার্ট স্পেস তৈরি হইতে হবে, কিন্তু এখন যদি আমি সবগুলো সাবস্পেস জোড়া লাগাই তাহলে পুরো হিলবার্ট স্পেস বানাতে পারবো না, আমার ইটু কম্পোনেন্টগুলো নাই হয়ে গেছে। ওকে, বানাতে পারবো কখন? যদি সবগুলো সাবস্পেস অর্থাৎ সবগুলো প্রজেকশন অপারেটর যোগ করে যদি আইডেন্টিটি হয়, এটার মানে কি? এটার মানে হলো কোনো কম্পোনেন্ট মিসিং হয় নাই। ওকে, তো এইটা হইলো প্রজেকশন অপারেটরের কমপ্লিটনেস রিলেশন। সরি, কমপ্লিটনেস কেন বলতেছে, এটা অর্থোগোনালিটি কন্ডিশন। এটা হইলো অর্থোগোনালিটি, আর এইটা হইলো কমপ্লিটনেস। তো আমরা বেসিক্যালি একই পস্টুলেটের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ভাষা ইউজ করে এটাকে এক্সপ্রেস করার চেষ্টা করতেছি। আগে যে এক্সপ্রেশনটা দিছিলাম সেটা হলো একটা মেজারমেন্টের করেসপন্ডিং অনেকগুলো সাবস্পেস থাকবে। আচ্ছা, প্রথমে একটা মেজারমেন্টের করেসপন্ডিং অনেকগুলো আউটকাম থাকবে, প্রত্যেকটা আউটকামের করেসপন্ডিং কিছু সাবস্পেস থাকবে। এই সাবস্পেসগুলো থেকে আমরা মেজারমেন্ট আউটকামের প্রবাবিলিটি আর পোস্ট মেজারমেন্ট স্টেট এই দুইটা জিনিস ক্যালকুলেট করতে পারবো। ক্যালকুলেশন করার রেসিপিটা কি ছিল? আমার যেই স্টেটটা আছে ওই স্টেটের এই সাবস্পেসের উপর কম্পোনেন্টগুলো ক্যালকুলেট করবো, কম্পোনেন্টের নর্ম স্কোয়ার নিব, নর্ম স্কোয়ার নিলে প্রবাবিলিটি পাবো, আর পোস্ট মেজারমেন্ট স্টেট হবে ওই সাবস্পেসের উপর কম্পোনেন্টগুলো। তো এতবার এই যে সাবস্পেস বলা লাগতেছে, এই সাবস্পেস শব্দটাকে আমরা এখন রিপ্লেস করতেছি প্রজেকশন অপারেটর দিয়ে। যে এখন বলতেছি যে একটা মেজারমেন্টের করেসপন্ডিং কিছু প্রজেকশন অপারেটর থাকবে, ওই প্রজেকশন অপারেটর থেকে আমরা পোস্ট মেজারমেন্ট স্টেট আর মেজারমেন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবো। মেজারমেন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করার নিয়ম হলো ওই প্রজেকশন অপারেটর আমরা স্টেটের উপর অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পরে যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরের নর্ম স্কোয়ার নিব, আর পোস্ট মেজারমেন্ট স্টেট হবে ওই প্রজেকশন অপারেটর অ্যাপ্লাই করার পরে যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরকে যদি রিনর্মালাইজ করি তাহলে ওইটাই হবে আমার পোস্ট মেজারমেন্ট স্টেট। তো এই দুইটা ভার্সন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একটার মধ্যে একটা ইনফরমেশন আছে। আপনি যদি জানেন সাবস্পেসটা কি তাহলে ওই সাবস্পেসের করেসপন্ডিং প্রজেকশন অপারেটর লিখতে পারবেন একটা। সিমিলারলি আপনাকে যদি প্রজেকশন অপারেটর একটা দিয়ে দেয় তাহলে ওইটা করেসপন্ডিং সাবস্পেসটা কি ছিল সেটাও বাই করে নিতে পারবেন। তো যেমন এই প্রজেকশন অপারেটরটা দেখে বলতে পারতেছেন যে এইটা কোন সাবস্পেসের উপর প্রজেক্ট করতেছে, এটা জাস্ট E1 এক্সিস্টার উপর প্রজেক্ট করতেছে। এই অপারেটরটা দেখে বলতে পারবেন যে কোন সাবস্পেসের উপর প্রজেক্ট করতেছে, E3 আর E4 মিলায় যে সাবস্পেসটা তৈরি করতেছে সেটার উপর প্রজেক্ট করতেছে। তো these two versions of our measurement postulates are equivalent. ওকে, আপনি সাবস্পেস জানলে ওইটার করেসপন্ডিং প্রজেকশন অপারেটর ইনফরমেশনও জেনে যেতে পারবেন, আবার যদি প্রজেকশন অপারেটর আপনাকে দিয়ে দেয় তাহলে ওইখান থেকে আপনি সাবস্পেস ইনফরমেশন বের করতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে আসলে একটা জিনিস বলা দরকার, সেটা হলো অর্থোগোনালিটি কন্ডিশনটা স্ট্রিক্টলি এইটা না, এটা হইলো এইটা। আপনার কি এই সিম্বলটাকে দেখছেন, ডেল্টা আই জে? আচ্ছা, এইটাকে ক্রোনেকার ডেল্টা বলে। রাইট, ডেল্টা আই জে এটার নাম হইল ক্রোনেকার ডেল্টা, অনেক ইউজফুল একটা সিম্বল।
দিস ইজ ইকুয়ালস টু 1 ইফ আই ইকুয়ালস টু জে, আর 0 ইফ আই নট ইকুয়ালস টু জে। এই আপনাদের আর কারো ঠান্ডা লাগতেছে? এখানে এসি কি খুব বাড়ানো নাকি? ওকে, তো এইটার মানে হইল যে আপনি যদি দুইটা আলাদা আলাদা সাবস্পেসে প্রজেক্টর গুণ দেন তাহলে 0 পাবেন, আর যদি সেম সাবস্পেসে প্রজেক্টর গুণ দেন তাইলে 1 পাইতে হবে। কেন 1 পাবেন দেখেন, আপনি বুঝতে পারতেছেন। এইটা যদি এই স্টেটের উপর অ্যাপ্লাই করি আউটপুট কি পাবো? 2/3 E1। এই 2/3 E1 এর উপর যদি আবার অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? বুঝছেন? ধরেন এই প্রজেকশন অপারেটর আমি 2বার অ্যাপ্লাই করছি, কি পাবো? হ্যাঁ, মানে প্রথমবার অ্যাপ্লাই করলে 2/3 E1 পাবো। এই 2/3 E1 এর উপর যদি আবার অ্যাপ্লাই করি তাহলে আবার 2/3 E1 পাবো। কখন পাইতাম না? একটা কেসে পাইতাম না। না, আচ্ছা, পাইতাম না তখন যদি E1 এর সাথে E1 এর ইনার প্রোডাক্ট 1 না হইতো। ওকে, কারণ মানে ধরেন অর্থাৎ E1 যদি নর্মালাইজ না হইতো, E1 যদি নর্মালাইজ না হইতো তাহলে এটা যখন এটার উপরে অ্যাপ্লাই করব তখন প্রথমেই ধরেন 2/3 টাইম সামথিং E1 পাইতাম, এক্স্যাক্টলি 2/3 E1 পাইতাম না। তারপরে আবার যখন অ্যাপ্লাই করতাম তখন আবার সেই সামথিংটা পাইতাম, অর্থাৎ সেই সামথিংটা স্কোয়ার পাইতাম আর কি। ওকে, তো আপনার এই কন্ডিশনের মধ্যে বেসিক্যালি অর্থ নর্মালিটি কন্ডিশনটা আছে, যে আপনার যে বেসিস ভেক্টরগুলোকে অর্থ নর্মাল হইতে হবে, সাবস্পেসগুলোকে অর্থগোনাল হইতে হবে। আচ্ছা, আমার এখানে একটা জিনিস লেখা উচিত, এটাকে আমার এমনি লেখা উচিত, কারণ 2বার অ্যাপ্লাই করলে তো আমি এই ভেক্টরের উপর যদি এই অপারেটর 2বার অ্যাপ্লাই করি তাহলে এই ভেক্টরটা তো 1 দিয়ে গুণ হচ্ছে না। কোন পার্টটা 1 দিয়ে গুণ হচ্ছে? এটা কম্পোনেন্টটা 1 দিয়ে গুণ হচ্ছে। তো কম্পোনেন্ট এক্সট্রাক্ট করার জন্য আমার এখানে একটা অপারেটর লাগবে। তো এইটা হলো আপনার প্রজেকশন অপারেটরের অর্থ নর্মালিটি কন্ডিশন। আর এইটা হলো প্রজেকশন অপারেটরের কমপ্লিটনেস কন্ডিশন। ওকে, যদি দুইটা প্রজেকশন অপারেটর অর্থ নর্মাল হয়, অর্থাৎ নিজের সাথে নিজের গুণ দিলে ওইটাই ফেরত পাওয়া যায়, আর একজন আরেকজনের সাথে গুণ দিলে 0 পাওয়া যায়, এটার মানে হলো এই দুইটা প্রজেকশন অপারেটর করেসপন্ডিং যে সাবস্পেসগুলা, ওই সাবস্পেসগুলা অর্থগোনাল। ওকে, আর একটা সেট অফ প্রজেক্টরস কমপ্লিট, এইটার মানে হলো ওই প্রজেকশন অপারেটরগুলো করেসপন্ডিং যে সাবস্পেসগুলো ছিল, ওই সাবস্পেসগুলো একজন আরেকজনের সাথে জোড়া লাগাইলে পুরো হিলবার্ট স্পেসটা আবার ফেরত পেয়ে যাব। আচ্ছা, ওকে, এখন where does this description fit into the original formulation? যেমন অরিজিনাল ফর্মুলেশনে বলছিলাম যে আপনার মেজারমেন্টের করেসপন্ডিং একটা বেসিস থাকবে, আর এখানে বলতেছি একটা মেজারমেন্টের করেসপন্ডিং একটা প্রজেক্টর থাকবে। ঠিক আছে, সেট অফ প্রজেক্টরস থাকবে। আগে বলছিলাম মেজারমেন্টের করেসপন্ডিং একটা সেট অফ বেসিস ভেক্টরস থাকবে, এখন বলতেছি মেজারমেন্টের করেসপন্ডিং একটা সেট অফ প্রজেক্টরস থাকবে। তো এই সেট অফ বেসিস ভেক্টরস ইজ এ স্পেশাল কেস অফ সেট অফ প্রজেক্টরস। কেন? যদি আপনার প্রজেকশন অপারেটরগুলা 1 ডাইমেনশনাল হয়, দ্যাট ইজ বেসিক্যালি আপনার বেসিস। অর্থাৎ ধরেন আপনাকে এরকম একটা মেজারমেন্ট দিলাম, ওই মেজারমেন্টের প্রজেক্টরগুলো হলো এগুলা। চারটা প্রজেক্টর এখন, ঠিক আছে? তো ধরলাম দিস ইজ আউটকাম 1,
এটা হলো আউটকাম 1 এর করেসপন্ডিং প্রজেক্টর, আউটকাম 2 এর করেসপন্ডিং প্রজেক্টর, আউটকাম 3 এর করেসপন্ডিং প্রজেক্টর, আউটকাম 4 এর করেসপন্ডিং প্রজেক্টর। ওকে, তাইলে আমাকে বলেন যে সেকেন্ড আউটকাম পাবো, এটার প্রবাবিলিটি কত এই স্টেট থেকে? কেমনে ক্যালকুলেট করব? আচ্ছা, ক্যালকুলেট করার মেকানিজম হলো সেকেন্ড আউটকামের করেসপন্ডিং প্রজেক্টরটা স্টেটের উপর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে যে জিনিসটা পাবো এটা নর্মস করে নিব। এইটার উপর অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে? 2/3 E2 পাওয়া যাবে, রাইট? এইটার যদি নর্ম স্কোয়ার নেই তাহলে কি পাবো? অর্থাৎ 2/3 স্কোয়ারই পাবো। ওকে, আর পোস্ট মেজারমেন্ট স্টেট কি হবে? পোস্ট মেজারমেন্ট স্টেট হবে হলো 2/3 E2 কে নর্মালাইজ করা। এখন E2 তো নিজেই নর্মালাইজড, তাহলে এটা নর্মালাইজ করলে কি পাবো? ইটুই ফেরত পাবো না? এটা কি বুঝতেছেন যে এই ভেক্টরটাকে নর্মালাইজ করলে E2 ফেরত পাবো? ওকে, তো এখন ম্যাচ দিস টু আগের ফর্মুলেশনে কি পড়ছিলাম? আগের ফর্মুলেশনে পড়ছিলাম যে আপনার মেজারমেন্টের করেসপন্ডিং একটা বেসিস আছে, E1 E2 E3 E4। তখন যদি আপনাকে বলতাম যে E2 পাওয়ার প্রবাবিলিটি কত, সেটাকে আপনি ক্যালকুলেট করতেন। E2 যে কোএফিসিয়েন্টটা ছিল সেই কোএফিসিয়েন্টটা মড স্কয়ার করতেন। দেখেন ওই ফর্মুলেশনে যেই জিনিসটা পাইতেন 2/3 স্কয়ার, এখনও কি সেই জিনিসটাই পাইতেছেন না? আচ্ছা, যদি বলতাম যে সেকেন্ড আউটকাম পাইছি মেজারমেন্ট রেজাল্ট হিসাবে, তাইলে পোস্ট মেজারমেন্ট স্টেট কি হইতো? আপনি বলতেন না যে পোস্ট মেজারমেন্ট স্টেট হলো E2, ওই বেসিস এলিমেন্টটাই ফেরত পাইতাম। এখনও দেখেন পোস্ট মেজারমেন্ট স্টেট E2ই আসছে না, ঠিক আছে? তো এই ফর্মালিজমটা আপনার আগের যে ফর্মালিজম পড়েছিলাম সেটাকে এনকম্পাস করে। ওকে, আগের ফর্মালিজমটা এই ফর্মালিজমের একটা স্পেশাল কেস। অর্থাৎ আগের ফর্মালিজমটা আমরা ফেরত পাবো যদি আমার প্রত্যেকটা প্রজেক্টর ওয়ান ডাইমেনশনাল হয়, অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টরের মধ্যে খালি একটা ভেক্টরের কম্পোনেন্টই থাকে, অন্য কিছু না থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মালিজমটা বিকামস ইকুইভ্যালেন্ট টু আমাদের আগের ফর্মালিজম। ওকে, কিন্তু এই ফর্মালিজমে আমরা এমন কিছু সিনারিও এক্সপ্লেন করতে পারবো যেটা আগের ফর্মালিজম এক্সপ্লেন করতে পারে না। যেমন আমার প্রজেকশনগুলো তো ওয়ান ডাইমেনশনাল হওয়াটা নেসেসারি না। আচ্ছা, প্রজেকশনগুলোকে ওয়ান ডাইমেনশনাল বলে না, এটার যে এক্স্যাক্ট ম্যাথমেটিক্যাল টার্ম সেটা হলো র্যাঙ্ক 1 প্রজেক্টর। ওকে, এগুলাকে র্যাঙ্ক 1 প্রজেক্টর বলে। আগে যে এক্সাম্পল লিখছিলাম E1 প্লাস E2 এটা হইল র্যাঙ্ক 2 প্রজেক্টর। মানে র্যাঙ্ক 1 প্রজেক্টর নাকি র্যাঙ্ক 2 প্রজেক্টর, এটা বেসিক্যালি এটা বোঝায় যে আপনার যেই সাবস্পেসের উপর প্রজেক্ট করতেছে ওই সাবস্পেসের ডাইমেনশন কত। ওকে, তো এইটা যেই সাবস্পেসের উপর প্রজেক্ট করবে ওই সাবস্পেসের ডাইমেনশন তো 1, কারণ এটা তো বেসিক্যালি E1 ভেক্টরটার উপর প্রজেক্ট করতেছে। আর E1 ভেক্টর তো একটা 1 ডাইমেনশন, একটা লাইন তৈরি করবে, রাইট? E1 বরাবর যেই লাইনটা আছে, আর এইটা E1 আর E2 মিলায় যেই সারফেসটা তৈরি করবে সেই সারফেসের উপর প্রজেক্ট করবে, তো ওই সারফেসটা তো 2 ডাইমেনশনাল। ওকে, আচ্ছা, তাইলে আচ্ছা, আমরা আমাদের ওজি এক্সাম্পলে ফেরত আসি। তো আলোচনা শুরু হয়েছিল এই এক্সাম্পলটা থেকে। তো এখন আমি বললাম ফার্স্ট কিউবিটকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করছি, তাইলে আমার এই পুরো 2 কিউবিট সিস্টেমের যে মেজারমেন্টটা হচ্ছে ওই মেজারমেন্টের প্রজেক্টরগুলো কি বলতে পারবেন? মানে আমি যদি ফার্স্ট কিউবিটটাকে মেজার করি আর সেকেন্ড কিউবিটে হাত না দেই, তাহলে ইন সাম সেন্স পুরো সিস্টেমটাকে মেজার করতেছি। তো পুরো সিস্টেমের উপর প্রজেক্টরগুলো কি হবে? এইটা একটা প্রজেক্টর হবে। আচ্ছা,
এটা প্লাস হচ্ছে 01 01। আচ্ছা এইটা একটা প্রজেক্টর হবে, আর আরেকটা শুধু ফার্স্ট কিউবিট তো 0 বলছে। কোশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা হলো আমি যদি ফার্স্ট কিউবিটকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করি, তাইলে পুরো সিস্টেমের উপর যে মেজারমেন্টটা হচ্ছে সেটা করেসপন্ডিং প্রজেক্টরগুলো কি কি হবে। আচ্ছা আরও আচ্ছা আমি ধাপে 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 আগাই। ধরলাম ফার্স্ট কিউবিটকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করতেছি, তাইলে ফার্স্ট কিউবিটের যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটাকে আমরা কোন কোন প্রজেক্টর দিয়ে ডিসক্রাইব করতে পারবো? আচ্ছা আমার কাছে একটা কিউবিট আছে, এই কিউবিটটাকে আমি কম্পিউটেশনাল বেসিসে মেজার করতে চাই। তো কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্টের প্রজেক্টরগুলো কি কি? রাইট। আচ্ছা ধরেন আপনাকে এরকম একটা জিনিস দিলাম, একটা কিউবিট আছে, এটাকে মেজার করতেছি না, মেজার না করাটা আসলে মেজার করা, সেই মেজারমেন্টের প্রজেক্টরটা কি হবে বলতে পারবেন? মানে মেজার করতেছি না, এই মেজার না করাটাও একটা প্রজেক্টর দিয়ে প্রজেক্টর দিয়ে ডিসক্রাইব করা সম্ভব। রাইট। আপনারা কি জানেন 00 + 11 কোন অপারেটরটা? হ্যাঁ মানে রাইট। আচ্ছা আচ্ছা এই আলোচনায় কেন আসলাম? এই আলোচনায় আসলাম হইলো এই কারণে যে একটা কিউবিট আছে, এটার উপরে আমি হাত দিতেছি না, ধরলাম এটাকে মেজার করব না, এই মেজার যে করতেছি না এইটাও একটা প্রজেক্টর দিয়ে ডিসক্রাইব করা সম্ভব। তো সেই প্রজেক্টরের কাজ কি হবে? ধরুন আমরা যখন মেজার করি তখন প্রজেক্টরের কাজ কি হয়, যে মেজারমেন্টের যে আউটকাম, ওই আউটকাম বরাবর কলাপস করাবে। তো এখন যে প্রজেক্টরটা থাকবে, সেই প্রজেক্টরটা কোনো কলাপস কিছু করাবে না, সেই প্রজেক্টরটা হলো ভেক্টরটা যেরকম ছিল সেরকমই রেখে দিবে। তো এমন কোন অপারেটর আছে যেটা ওই ভেক্টরটাকে নিজের মতো নিজেকে রেখে দেয়? সেটা হলো এই অপারেটরটা। কেন? কারণ দেখেন আমার কাছে যদি এরকম একটা ভেক্টর থাকে α0 + β1, এটার উপর যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? 0 0 অ্যাপ্লাই করলে কি পাবো? α0 পাবো। 1 1 অ্যাপ্লাই করলে β1 পাবো। তারপরে আবার যদি দুইটা জোড়া লাগাই তাহলে আবার অরিজিনাল ভেক্টরটা ফেরত পেয়ে যাবো না? অর্থাৎ এই যে মেজারমেন্ট করতেছি না, এইটাও একটা প্রজেক্টর দিয়ে ডিসক্রাইব করা যায়। সেই প্রজেক্টরটা হইলো এইটা, জাস্ট একটাই প্রজেক্টর আছে। ওকে, এবং এটা বেসিক্যালি ইন সাম সেন্স আপনাকে কোনো ইনফরমেশন দেয় না, এটা হলো মানে একটা ইনফরমেশন দেয় যে কিউবিটটা এক্সিস্ট করে। কারণ যদি কিউবিটটা উধাও হয়ে যায় তাহলে এটা অ্যাপ্লাই করলে হয়তো 0 ভেক্টর পাওয়া যাবে, নাল ভেক্টর পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা তাইলে এবং ইন্টারেস্টিংলি এই দুইটার যোগফল হইলো আইডেন্টিটি। এটা কি জানেন? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা করে দেখতে পারেন, মানে 0 ভেক্টর আর দুইভাবেই দেখা যায়। একটা হইল এই অপারেটরটা একটা স্টেটের উপর অ্যাপ্লাই করলে ওই স্টেটটাই ফেরত পাওয়া যায় সবসময়। তাহলে এমন কোন অপারেটর আছে যেটা এই কাজটা করে? আইডেন্টিটি অপারেটর। আর এটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওই ম্যাট্রিক্স গুণ দিয়ে দেখতে পারেন। 0 করেসপন্ডিং ভেক্টরটা লিখবেন, রো ভেক্টর কলাম ভেক্টর, আউটার প্রোডাক্ট করবেন, আউটার প্রোডাক্ট করে যোগ করবেন, যোগ করলে দেখবেন আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। এবং এইটাই হওয়ার কথা। ঠিক আছে? কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সই তো বেসিক্যালি অ্যাপ্লাই করলে কিছু হয় না। তো এই প্রজেক্টরটা যে আইডেন্টিটি আসবে এটাই আসার কথা ছিল। আচ্ছা তাইলে এখন আমাদের সেই প্রবলেমে ফেরত আসি। ধরলাম আমার কাছে একটা 2 কিউবিট সিস্টেম আছে, 2 কিউবিট সিস্টেমের ফার্স্ট কিউবিটটাকে মেজার করতেছি, সেকেন্ড কিউবিটটাকে মেজার করতেছি না। এই সিনারিওটা প্রজেকশন অপারেটর দিয়ে ডিসক্রাইব করা সম্ভব। কি কি প্রজেকশন অপারেটর লাগবে আমার বলতে পারবেন? ফার্স্ট কিউবিটটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করতেছি, আর সেকেন্ড কিউবিটটাকে কিছুই করতেছি না, রেখে দিছি। এই সিনারিওটাকে যদি আমি ডিসক্রাইব করতে চাই প্রজেকশন অপারেটর দিয়ে, প্রজেকশন অপারেটরগুলো কি কি হবে?
ফার্স্ট কিউবিটটাকে কম্পিটিশন বেসে মেজার করতেছি আর সেকেন্ড কিউবিটটাকে কিছু করতেছি না। এই সিনারিওটা আমি দাবি করতেছি যে এই সিনারিওটাও কম্বাইন্ড সিস্টেমের উপর একটা মেজারমেন্ট। ওয়েল হবে, আমি যদি পুরো সিস্টেমের একটা সাবসিস্টেমকে মেজার করি সেটা তো একটা কম্বাইন্ড সিস্টেমের মেজারমেন্ট হবে। ওকে, তো এই কম্বাইন্ড সিস্টেমের জন্য তাহলে প্রজেকশন অপারেটরগুলো কী হবে? ফার্স্ট সিস্টেমের জন্য প্রজেকশন অপারেটরগুলো কী হবে সেটা তো আমরা জানি। ফার্স্ট সিস্টেমের প্রজেকশন অপারেটরগুলো হবে এইটা, কারণ ফার্স্ট সিস্টেম কম্পিটিশন বেসে প্রজেকশন অপারেটরগুলো হলো এইটা। তাহলে কম্বাইন্ড সিস্টেমের প্রজেকশন অপারেটরগুলো কী হবে? কি বলতে চাচ্ছেন? এটা প্লাস এটা একটা প্রজেক্টর। এই ফার্স্ট কিউবিটে না, এটা 2 কিউবিট প্রজেক্টরই। রাইট। হ্যাঁ, তো আমি যদি ফার্স্ট কিউবিটকে মেজার করি সেকেন্ড কিউবিটকে মেজার না করি তাহলে কম্বাইন্ড সিস্টেমের উপর আসলে এই দুইটা প্রজেক্টর দিয়ে মেজার করা হচ্ছে। আপনারা এইটাই করে আসছেন কিছুক্ষণ আগে। আপনারা কি করতেছিলেন যখন বলছিলেন যে স্যার ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট যদি 0 আসে তাইলে পোস্ট মেজারমেন্ট স্টেট হইল আলফা 00 প্লাস বিটা 01। তার মানে আপনি কি করছেন? এই 00 আর 01-এর করেসপন্ডিং কম্পোনেন্টগুলো রাখছেন আর বাকি কম্পোনেন্টগুলো ফেলে দিচ্ছেন। তো 00 আর 01-এর করেসপন্ডিং কম্পোনেন্টগুলো কোন প্রজেকশন অপারেটর রাখে? এটা। ওকে, আবার সিমিলারলি যদি ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট 1 আসে তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেট কি? এই দুইটা কম্পোনেন্ট রাখছেন আর এটা ফেলে দিচ্ছেন। এই কাজটা কোন প্রজেকশন অপারেটর করে? এটা। ওকে, এটা আরও একভাবে দেখা সম্ভব। যদি ফার্স্ট কিউবিটের কম্পিটিশন বেসে মেজার করি আর সেকেন্ড কিউবিটে হাত না দেই তাইলে আমার প্রজেকশন অপারেটরগুলা এইটা হওয়ার কথা ছিল না। দেখেন, বিশ্বাস করতে পারেন নাকি? ফার্স্ট কিউবিটকে প্রজেক্ট করবে, সেকেন্ড কিউবিটকে কিছু করবে না। এই দুইটা প্রজেক্টর আর এই দুইটা প্রজেক্টর সেম প্রজেক্টর। দেখেন, দেখায় প্রমাণ করে দিই। আইডেন্টিটি কি? 00 প্লাস 11 না? তাহলে এটা আপনাকে কি দিবে? 00 টেন্সর প্রোডাক্ট 00 প্লাস 00 টেন্সর প্রোডাক্ট 11 and 00 টেন্সর প্রোডাক্ট 00 is basically 00 সাথে 00 আউটার প্রোডাক্ট। কেন? কারণ এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, সিমিলারলি এখানে 0 সাথে 1 গুণ হবে, এখানে এই 0 সাথে 1 গুণ হবে। আচ্ছা, এই গুণ আবার ইনার প্রোডাক্ট না, মানে আপনারা এইরকম ভাইবেন না যে এই মানে 0 আর 1 ইনার প্রোডাক্ট হইতেছে, এরকম কিছু হইতেছে সেটা ভাইবেন না। হ্যাঁ, টেন্সর প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ আচ্ছা এই এক্সপ্রেশনটা দেখি, 00 টেন্সর প্রোডাক্ট 11। এইটার মানে হইল এইটার সাথে এইটার টেন্সর প্রোডাক্ট হবে আর এইটার সাথে এইটার টেন্সর প্রোডাক্ট হবে, অর্থাৎ 0 সাথে 1-এর টেন্সর প্রোডাক্ট হবে, আবার মানে 0 কেটের সাথে 1 কেটে টেন্সর প্রোডাক্ট হবে, আর 0 ব্রায়ের সাথে 1 ব্রায়ের টেন্সর প্রোডাক্ট হবে। এটার মানে কি? এটার মানে হলো 01 আর এটার মানে হলো 01-এর ব্রা, which is this thing. ওকে, এই তো সামারি কি? সামারি হইল একটা জেনারেল মেজারমেন্ট প্রজেকশন অপারেটর দিয়ে ডিসক্রাইব করা যায়। আপনাকে একটা সেট অফ প্রজেক্টর দেয়া থাকবে, তো সেট অফ প্রজেক্টরসগুলা কমপ্লিট হইতে হবে এবং অর্থনর্মাল হইতে হবে। কমপ্লিট মানে সবগুলো প্রজেক্টর যোগ করলে আইডেন্টিটি পাবো, আর অর্থনর্মাল মানে যে কোনো দুইটা ভিন্ন ভিন্ন প্রজেক্টর গুণ করলে 0 পাবো, আর সেম প্রজেক্টর দুইবার গুণ করলে ওই প্রজেক্টরটাই ফেরত পাবো। ঠিক আছে? আচ্ছা, তো এই ইনফরমেশন থেকে আপনি মেজারমেন্ট আউটকাম আর মেজারমেন্ট আউটকামের প্রবাবিলিটি আর পোস্ট মেজারমেন্ট স্টেট ক্যালকুলেট করতে পারবেন। আউটকাম প্রবাবিলিটি ক্যালকুলেট করবেন কেমনে? যে আউটকাম চান
ওই আউটকামের প্রজেক্টরটা ধরবেন, ধইরা স্টেটের উপরে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে যে ভেক্টরটা পাওয়া যাবে ওটা নর্ম ক্যালকুলেট করবেন। এটা হলো আউটকাম প্রবাবিলিটি। আর পোস্ট মেজারমেন্ট স্টেট ক্যালকুলেট করতে হইলে যে আউটকামটা পাইছেন ওই আউটকামের প্রজেক্টরটা নেবেন, ওইটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর যতটুকু বাকি থাকবে ওইটাকে রিনর্মালাইজ করবেন। ও ওকে, আচ্ছা আপনাদের আরেকটা এক্সাম্পল করাই। ক্লাসেও বলছিলাম মনে হয় যে ধরেন আমরা একটা পেয়ারিটি মেজারমেন্ট করতেছি, জিরো জিরো পেয়ারিটি কত? 0, 0 1 এর পেয়ারিটি 1, 1 0 পেয়ারিটি 1, 1 1 এর পেয়ারিটি 0। ধরলাম এই স্টেটের উপর আমি একটা পেয়ারিটি মেজারমেন্ট করলাম, পেয়ারিটি মেজারমেন্ট করে রেজাল্ট পাইলাম ইভেন বা 0। আচ্ছা এটা বাদ দেন, আমরা আপনার ঘুরায় না করে ডাইরেক্ট প্রশ্নটাই জিজ্ঞেস করি। তাহলে পেয়ারিটি মেজারমেন্টের করেসপন্ডিং প্রজেক্টরগুলো কী কী বলেন? করেসপন্ডিং প্রজেক্টরগুলো কী কী? এটা হইল পেয়ারিটি 0 করেসপন্ডিং প্রজেক্টর, রাইট? এটা হলো পেয়ারিটি মেজারমেন্টের প্রজেক্টর, রাইট? ঠিক আছে, তো আপনার এই স্টেটের উপর যদি মেজার করেন, মেজার করে যদি পেয়ারিটি 0 পান, পেয়ারিটি মেজার করেন, আর যদি পেয়ারিটি 0 পান তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেট কি হবে? পোস্ট মেজারমেন্ট স্টেট হবে এইটা। ওকে, তারপর এটা আবার নির্নর্মালাইজ করবে। এইটাই, একটু ব্রেক নেই, তারপরে বাকি আলোচনা আবার শুরু করব। হ্যাঁ, ব্রেক।